তোর বুকের কাপড় ফেল বলেই একটানে মীরার বুক থেকে শাড়ির আঁচলটি টেনে খুলে ফেলে সোহাগ মির্জা। মীরার গলায় আর বুকে পাগলের মতো কিস করতে থাকে। তারপর একটা একটা করে ব্লাউজের সবগুলো হুক খুলে ফেলে। মিস্টার, এসব কি করছেন আপনি? ঠাস করে একটা চর বসিয়ে দেয় মীরার গালে। আয় আমার সাথে আয়, খুব শখ তোর আমার বউ হবি তাই না? আজ তোর সব স্বাদ আমি মিটিয়ে ছাড়ব। শাড়ির আঁচলটা উঠিয়ে মীরার বুকের সাথে চেপে ধরে। সিঁড়ি থেকে ঘেঁষতে ঘেঁষতে টেনে ঘরে নিয়ে যায়। দরজাটা ভিতর থেকে বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারে মীরাকে। শার্টের বোতামগুলো এক টান দিয়ে ছিঁড়ে ফেলে শার্টটি খুলে মীরার মুখের কাছে ছুঁড়ে মারে। তারপর মীরার বুকের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে। সোহাগ তার হাত দিয়ে মীরার হাত দুটি শক্ত করে চেপে ধরে আছে বিছানার সাথে। মীরার হাতের কাছে চুড়িগুলো ভেঙে রক্তাক্ত হয়ে যাচ্ছে বিছানার চাদর। মিস্টার দেখুন, আমার খুব লাগছে, সারুন বলছি। আহ করে মীরা চিৎকার করেই চলেছে, কিন্তু সোহাগের তাতে কিছুই যায় আসে না। মীরার গলায় জোরে একটা কামড় বসিয়ে দেয়। একদম পৈশাচিক নিয়মে নিজের খেলায় মেতে উঠেছে সোহাগ মির্জা। কিছুক্ষণ পর বিছানায় এলোমেলোভাবে বসে আছে মীরা। পুরো শরীরের ব্যথায় কুঁকড়ে আছে। বিছানার চাদরটি শরীরের সাথে পেঁচিয়ে ওয়াশরুমের দিকে আগাচ্ছে। এক পা করে ওয়াশরুমে ঢুকেই দরজাটা বন্ধ করে পানি ছেড়ে দিয়ে বসে আছে মীরা। তারপর কাঁদতে কাঁদতে মীরা জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু জ্ঞান ফিরলে মীরা নিজেকে আবিষ্কার করে সোহাগের ঘাড়ের সোফায়। খেয়াল করে তার পরনে সালোয়ার কামিজ। সে ভেবে দেখে তার শরীরে তো চাদর পেঁচানো ছিল। তাহলে এই পোশাক কোথা থেকে আসলো? কিছু বুঝতে পারছে না সে। বিছানা থেকে যেতেই উঠতে যাবে, তখনই খেয়াল হলো তার সারা শরীরে এক অসহনীয় ব্যথা। তখন তার কাল রাতের কথা মনে পড়ে গেল। কথাটা হিংসা এই লোকটা যে তার নিজের বউয়ের সামনে পর নারীর সাথে রাত্রি যাপন করে। বিয়ের পর থেকে কখনো নিজের বউকে কাছে টানেনি। যদিও কোনোদিন কোনো মেয়েকে রাতের নিজের সাথে না আনতে পেরেছে, তখনও তাকে সোফায় শুতে বলে, দিব্যি নিজের বিছানায় ঘুমিয়েছে। কিন্তু কাল কি করলো সে? এটা কি দোষ ছিল মীরার? সে একবার শুধু নিজের অধিকার দাবি করায় এইভাবে হিংস্র রূপ ধারণ করলো সোহাগ মির্জা। অন্যদিকে হসপিটালের বেডে শুয়ে থাকা মেয়েটির হাত ধরে অঝরে কেঁদেই চলেছে সোহাগ মির্জা। যেই সোহাগ মির্জার সামান্য চোখ রাঙানোতে ও মানুষ ভয়ে গুটিয়ে পড়ে, আজ তার চোখের পানি। জানিস সুটকি, আজ তোর জন্মদিন। একদিন এই দিনটাই তুই বায়না ধরেছিলি বাবার কাছে, আমাদের নিয়ে ঘুরতে কক্সবাজারে যেতে হবে। আমি, তুই, মা, বাবা আমরা গিয়েছিলাম। তারপর ফিরে আসার পথে একদল লোক ছিনতাইকারীর বেশে আমাদের চলতি গাড়িটি থামিয়ে আটক করে। তোর আর আমার গলার কাছে ধারালো চাকু ধরাই। বাবা মার কাছে টাকা চাই, পয়সা আর গহনা ছিল, সব দিয়েছিল। কিন্তু তাতেও তারা খুশি হয়নি। তাদের আসল উদ্দেশ্য ছিল শিশু পাচার করা। যখন কথাটি বাবা মা জানতে পারে, তখন বাবার সাথে লোকগুলোর ধস্তাধস্তি হয়। আর সেই সুযোগ মা আমাদের একটা গাড়ির মধ্যে বসিয়ে দেয়। অতঃপর বাবার কাছে ফিরে যাই। লোকগুলো আমাদের দুজনকে দেখতে না পেরে খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকায়। বস আমাদের বলেই দিয়েছে, দুইটা শিশু
কম পড়েছে। আজকের রাতের মধ্যেই যেভাবেই হোক 2টা শিশু বসের কাছে নিয়ে যেতেই হবে। কাল সকালেই বিদেশে পাচার করা হবে। তোদের জন্য আমরা আমাদের শিকার হারিয়েছি। এখন থেকে তোরা তোদের প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। এই তোরা ধর তোদের। তারপর বাবা মায়ের মুখে বন্দুকের গুলিতে রক্তাক্ত অবস্থায় চজ্জরা করে দিয়ে ওরা চলে যেতে লাগলে তুই গাড়ির ভিতরের কাচের ফাঁক দিয়ে ওই দৃশ্যটা দেখে চিৎকার দিয়ে যাচ্ছিলি। তখন আমি তোর মুখটা সঙ্গে সঙ্গে জোরে টিপে ধরি। লোকগুলো চলে গেলে আমরা বাবা মায়ের কাছে যাই। বাবা ততক্ষণে আর বেঁচে ছিল না। মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেছিল তোকে দেখে রাখতে, সব সময় তোর খেয়াল রাখতে। আমি মাকে কথাও দিয়েছিলাম, কিন্তু মাকে দেওয়াই সেই কথা আমি রাখতে পারিনি রে বোন। তবে আমি চেষ্টা করেছিলাম জানিস, খুব চেষ্টা করেছিলাম। তখন থেকেই তো আমি তোর বাবা এবং মা দুটোই হয়ে যাই। তোকে খাইয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, ঘুমানোর সময় ঘুম পাড়ানি, গান গাওয়া সবই করেছি আমি। সব কি ভুলে গেলি তুই বোন? তুই আমার কত একবারের জন্য ভাবলি না? 2 দিনের ওই ছেলেটার জন্য নিজের ভাইকে ছেড়ে চলে গিয়েছিলি। কিরে পাগলি, তোর চোখের পানি কেন? তুই কিচ্ছুই ভাবিস না যে তোর এই অবস্থার জন্য দায়ী তাকে আমি ছাড়ব না। সে সহ তার কাছের প্রত্যেকটা মানুষকে আমি ছাড়খাড় করে দেব। তিল তিল করে জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে দেব তাদের জীবন। এটা তোর কাছে আমার ওয়াদা। সোহাগের পিএ হাসান। হাসান হঠাৎ কেবিনের দরজার সামনে এসে সোহাগকে কাঁদতে দেখল। এই আমি কি দেখছি? স্যার কাঁদছে। সোহাগের চোখ দরজার সামনে দাঁড়িয়ে থাকা হাসানের দিকে গেল। এখানে কি করছো? তোমাকে না বলেছিলাম বাহিরে দাঁড়িয়ে থাকতে? দেখছো না আমি আমার বোনের সাথে সময় কাটাচ্ছি? কিন্তু স্যার, ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল আজ। এতক্ষণে ফোন আসলো, না গেলেও যে 2 কোটি টাকা লস হয়ে যাবে। সোহাগ রক্ত চক্ষু নিয়ে হাসানের দিকে তাকিয়ে বলল, 2 কোটি কেন, 200 কোটি টাকাও যদি লস হয় আমার তাতে কিচ্ছু যায় আসে না। আজ আমার বোনের জন্মদিন, আজ সারাদিন আমি আমার বোনের সাথে কাটাবো। কিন্তু স্যার, আর একটাও কথা না। এই সোহাগ মির্জা একবার যা বলে দেয় সেটাই শেষ কথা। চোখ দুটো বড় বড় করে বলল। হাসান সোহাগের দিকে তাকিয়ে দেখে সোহাগের চোখ দুটো রাগে গজগজ করছে। ভয়ে আর কোনো কথাও না বলেই হাসান চলে যায়। বাহিরে এসে হাসান নিজেই নিজেকে বলছে, একজন অসর কোমা যাওয়া রোগীর জন্য যত সব আধিক্যতা, এত ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে নাকি যেতে পারবে না। এদিকে ডাক্তার সাহারা এসে মীরার ক্ষত স্থানগুলোতে মেডিসিন লাগিয়ে দিচ্ছে। ডাক্তার সাহারা, এতক্ষণ কেয়ারলেস কেন আপনার হাজবেন্ড? ওনার মতন একজন এত বড় বিজনেসম্যান এমনটা করবে আমি কখনোই ভাবতে পারিনি। নিজের ওয়াইফকে শেষ পর্যন্ত যেই ওষুধগুলো দিচ্ছি নিয়মিত ক্ষত স্থানে লাগাবেন, আর এই ট্যাবলেটগুলো খাবেন। আমি এখন আসি। মিস্টার ডাক্তার, একটা কথা জিজ্ঞেস করব আপনার কাছে। ডাক্তার সাহারা, হ্যাঁ বলুন। মিস্টার, আপনাকে কে এখানে আসতে বলল? ডাক্তার সাহারা, আপনার হাজবেন্ড আমাকে সকালে ফোন করে দিছিল। মীরা মনে মনে ভাবছে, নিজেই অত্যাচার করবে আবার নিজেই ডাক্তারকে ফোন করবে। কি চাই ওই লোকটা, আর কেন এমন করছে? বুঝেছি,
আমাকে সারিয়ে তুলে একটু একটু করে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে চায়। কিন্তু আমি করেছি এটা কি? তাকে ভালোবেসে তার মিথ্যা অভিনয় বিশ্বাস করে তাকে বিয়ে করেছি। এটাই কি আমার দোষ? তাহলে কেন সে আমাকে সুখের স্বপ্ন দেখাতো? এখন তো ভেবেছে আমার সামনেই পরকীয়া করে বেরাবে, আর আমি তাকে বাধা দিব না। না, তা আমি হতে দেব না। নষ্ট করে দিল লোকটা আমার জীবন। এখন আমিও দেখব কিভাবে পরকীয়া করে। মীরা আস্তে আস্তে বিছানা থেকে ওঠার চেষ্টা করে রান্নাঘরে আসলো। বিয়ের পরই সোহাগ মির্জা বাড়ির সবগুলো কাজের লোককে ছুটি পাঠিয়ে দিয়েছে। মীরাকেই সব কাজ করতে হয়। এখন যদি দুপুরে রান্না করে না পাঠানো হয়, তাহলে তো রাতে এসে আবার বড় কোনো শাস্তি মীরাকে দিয়ে দিবে। এই বয়ে রান্নাঘরে গিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকে। রান্নার শেষে কেউ একজন আসলে খাবারটা টিফিনে করে পাঠিয়ে দেয়। ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই। কলিং বেলের আওয়াজে মীরার ঘুম ভেঙে যায়। অসুস্থ শরীরটা নিয়ে দরজাটা খুলতে একটু লেট হয়। দরজা খুললেই দেখে সোহাগ মির্জা একটি মেয়েকে বুকের সাথে মিশিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। তাকে দেখেও ছাড়ার নাম নেই। মীরাকে এড়িয়ে বাড়ির ভিতরে যেতে যাবে, ঠিক তখনই মীরা মেয়েটার হাতটা দিয়ে তার কাছে থেকে ছাড়িয়ে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। সোহাগ মির্জা, তোর সাহস তো কম নয়। তোকে তো আমি যেই মীরাকে চড় দিতে যাবে, তখন মীরা নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। আর সোহাগের চোখের সামনে মীরার শরীরের ক্ষতগুলো ভেসে আসে। কিছু একটা ভেবে মেয়েটাকে উঠিয়ে তার রুমের দিকে যেতে যাবে। মীরা চোখ খুলে পিছন থেকে মেয়েটার হাত আবার ধরে। মিস্টার, দেখুন, এই মেয়েটাকে আমি আপনার সাথে কিছুতেই যেতে দেব না। সোহাগ, ভালোভাবে বলছি, সরে যা আমাদের রাস্তা থেকে। মিস্টার, আমি আপনার স্ত্রী। আমি বেঁচে থাকতে ওই মেয়েকে নিয়ে আপনি আর এক পাও আগাতে পারবেন না। যদি ওই মেয়েটাকে নিয়ে আপনার থাকতেই হয়, তাহলে আগে আমাকে মেরে ফেলুন, তাই ওকে নিয়ে আপনার ঘাড়ে যান। সোহাগ, তোর দেখি আজ আবার স্ত্রী হওয়ার শখ জেগেছে। কালকের কথা ভুলে গেলি? ঠিক আছে, আজ তাহলে কালকের মতো। সোহাগ হাতের ইশারায় মেয়েটিকে চলে যেতে বলে। মেয়েটি চলে যায়। তারপর সোহাগ বাঁকা দৃষ্টিতে মীরার দিকে তাকায়। এবার সোহাগ একটু একটু করে মীরার দিকে আগাতে থাকে। সোহাগ যত আগাচ্ছে, মীরা তত পিছাচ্ছে। আস্তে আস্তে মীরা দেয়ালের সাথে গিয়ে বেঁধে যায়। সোহাগ মীরার 2 হাত শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে। সোহাগের নিঃশ্বাস গিয়ে মীরার মুখে পড়ছে। মীরা ভয়ে চোখ বন্ধ করে নেই। মিস্টার, দেখুন, আমাকে ছেড়ে দিন। সোহাগ, কেন আমার বউ হবি না? মীরা দু করে কেঁদে উঠল। মীরা, কাল রাতে আপনি যেটা করেছেন, তারপর আমার পক্ষে আপনাকে স্বামী হিসাবে মেনে নিতেও ঘৃণা হয়। সোহাগ, তাহলে মেয়েটাকে তাড়ালি কেন? মিস্টার, আমি জানি না কেন আমি এমনটা করলাম। আমাকে প্লিজ যেতে দিন। আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা করছে। আজ আর আমার সাথে কিছু করবেন না, প্লিজ। সোহাগ, তুই বলেই কি তোর কথা আমি শুনবো নাকি? মিস্টার, আজকের দিনটা আমাকে আপনি রেহাই দিন। কাল থেকে আপনি যা বলবেন আমি আপনার সব কথা শুনবো। সোহাগ, কি শুনবি তুই? মীরা আর কিছু ভেবে না পেয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে যেই পড়তে যাবে, সোহাগ মীরাকে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। এই মীরা, ওঠো, ওঠো বলছি। মীরার কোনো সাড়া না পেয়ে মীরাকে কোলে করে
রুমে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে দেয়। মীরার মুখের দিকে এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে সোহাগ। আমি জানি না মীরা আমি ঠিক করছি কিনা, কিন্তু তোমাকে যে আমার শাস্তি দেওয়াই লাগবে, প্রতিশোধ নিতেই হবে আমাকে। প্রতিশোধ বলেই সোহাগ মীরা পাশে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। আর মীরা সোহাগের কথাটি শুনে চমকে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে সোহাগ উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। মীরা তখন ভাবতে থাকে কোনো প্রতিশোধের কথা বলছে সোহাগ, না আমাকে জানতেই হবে। বিছানায় হবু হয়ে শুয়ে প্রিয়তমা স্ত্রী রাইসার কথা ভাবছে রাইসুল সিকদার। না জানি কতদিন তার এই বুকে ব্যথা রেখে ঘুমায়নি রাইসা। বুকের ভিতরটা অস্থিরতায় ছটফট করছে, এমনটা যেন মাঝ রাত হলেই হয়। আর তো মাত্র কটা দিন, তারপরেই তো রাইসা ঠিক আগের মতন তার এই বুকে ঘুমাবে। আর তাদের সন্তান, সে এতদিনে হয়তো বা বাবাকে ডাকটাও শিখে গেছে। আচ্ছা, রাইসার মধ্যে কি এখনো সেই ছেলে মানসিকগুলোই আছে, নাকি মা হওয়ার পর নিজেকে একটু বদলে নিয়েছে? খুব জানতে ইচ্ছে করে, আবার ভয় হয় অনেক। রাইসা যেরকম জেদি মেয়ে আমার উপর রাগ করে উল্টো পাল্টা কিছু করে বসে নিত সেদিন, কিন্তু আমি কি করতাম তখন? মাকে যেদিন ওই রকম অসুস্থতার সময়ে কষ্ট দিতে পারতাম না, তবে রাইসার দেখাশোনা করার জন্য আমি তো আমার মীরা আপুকে রেখে এসেছি। মীরা আপু থাকতে এত চিন্তা কিসের? বাবা মারা যাবার পর মীরা আপু নিজ হাতে সংসারের সব দায়িত্ব তুলে নিয়েছে, একা হাতে সামলিয়েছে সব কিছু। যে আমার ডাক্তারি পড়ার খরচ চালাতে গিয়ে নিজের একটা কিডনি পর্যন্ত বিক্রি করেছে। এমন আপুর কাছে থাকতে কিছুতেই আমার রাইসা খারাপ থাকতে পারে না। কথাগুলো বিচারণ করতে করতে ঘুমিয়ে পড়ে রাইসুল। সকালের এলার্ম বাজতেই এক লাফে বিছানা ছেড়ে উঠে বসে মীরা। তাকিয়ে দেখে সোহাগ তার কানের কাছে ঘড়িতে এলার্ম বাজিয়ে ধরে রেখেছে। মীরা আপনি? আমতা আমতা করে বলে সোহাগ। মির্জা, ঘড়িতে টাইম দেখেছিস কয়টা বাজে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? আজ আমি অফিসে যাব না, তাই আজ বাড়িতেই ব্রেকফাস্ট করব ভেবেছি। আর তুই কিনা পরে পরে ঘুমাচ্ছিস? মিস্টার, আপনি একটু বসুন, আমি এতক্ষণে আপনার জন্য ব্রেকফাস্ট রেডি করে আনছি বলে দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে মীরা আবার ফিরে আসে। সোহাগ মির্জা, কি হলো মিস্টার? না মানে আপনি তো রোজ সকালে খুব ভোরে অফিসে চলে যান, বাইরে ব্রেকফাস্টে কি খান তা তো আমি জানি না। সোহাগ মির্জা, স্ত্রী হয়েছিস আর এইটুকুর খোঁজও নিস না? এই তুই তো দেখছি স্বামীর কি পছন্দ অপছন্দ কিছুই জানিস না, আর বলিস কিনা আমার বউ হবি। হাত দিয়ে মীরার গালটা শক্ত করে চেপে ধরে। মিস্টার, ছাড়ুন আমাকে। সোহাগের থেকে মীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে, আপনি যদি না বলেন তাহলে আমি জানবো কি করে? তারপর আমি কি থেকে কি আপনার জন্য বানিয়ে আনবো যদি আপনার মুখে না রোচে? সোহাগ মীরাকে বিছানায় ছুঁড়ে মারে। শক্ত করে মীরার দুই বাহু চেপে ধরে বলে, তোর সাহস দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। মীরার ফোলা ঠোঁটটাতে আঙুল দিয়ে চেপে ধরে। আজ দেখছি তোর এই মুখের খুব বলি ফুটেছে, আর যেন কখনো তোকে আমার মুখের উপরে কথা বলতে না দেখি, নইলে এর ঝাঁজ তোকে বোঝাতে আবার বেশি টাইম লাগবে না। মিস্টার সোহাগের আঙুলে একটা কামড় বসিয়ে দেয়। অনেক হয়েছে আর না, বিয়ের আগে তো
শুধু আপনার মুখে মধু ফুটতো। এখন তো ভাষার সিঁড়িতে আপনার কাছেও আসতে ঘৃণা হয় আমার। সোহাগকে একটা ধাক্কা দিয়ে ওঠে দাঁড়িয়ে। কাপুরুষের মতো আমার গায়ে যেভাবে হাত দেন, মাঝে মাঝে তো মনে হয় আপনার মতো লোকের পুরুষত্ব না থাকাই ভালো ছিল। এত জঘন্য ব্যবহার করেন আমার সাথে কেন? কি অপরাধ করেছি আমি? আর কত এইভাবে অত্যাচার করবেন আমার উপর? এই কি আপনার সেই ভালোবাসা? কি চান আপনি? আমাকে একটু বলবেন? আমি আর পারছি না। হয় আমায় মুক্তি দিন, নয় আমায় একটু ভালোবাসা দিন। খুব বিশ্বাস করেছিলাম আপনাকে আমি। বলেন না, আপনার স্ত্রী হতে গেলে আর কি করতে হবে আমাকে? মেয়েরা তো বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ির মনের পছন্দ অপছন্দের খবরাখবর খোঁজ নিয়ে আসে না। আপনি যদি আমাকে একটু সময় না দেন, তাহলে কিভাবে আমি বুঝবো আপনাকে? কথাগুলো বলতে গিয়ে মীরার চোখে পানি চলে আসে। সোহাগের মীরার মুখটা দেখে খুব মায়া হতে থাকে। একটা সময় মীরার চোখের পানি সোহাগ সহ্য করতে পারত না। মীরার মন খারাপ থাকলে সারাদিন একটার পর একটা সারপ্রাইজ দিয়ে মীরার মুখে হাসি ফোটানোর চেষ্টা করত। সোহাগ মীরার খুব কাছে চলে আসে। দুই হাত দিয়ে মীরার গালটা আঁকড়ে ধরে মুখটা উঁচু করে তোলে। নিজের ঠোঁট দিয়ে মীরার চোখের পানি মুছে দেয়। তারপর যখনই নিজের ঠোঁটটা মীরার ঠোঁটে বসাতে যাবে, ঠিক তখনই মীরা নিজের হাতটা দুইজনের ঠোঁটের মাঝখানে নিয়ে আসে। মিস্টার, আমি ব্রাশ করিনি, সরুন বলেই রুম থেকে বেরিয়ে কিচেনে চলে যায়। গ্যাসের চুলাটা অন করে দিয়ে বিড়বিড় করে বলে, লোকটা আস্ত একটা অসভ্য। যখন তখন শুধু আমাকে হেনস্থা করার বাহানা খোঁজে। না, এই লোকটাকে যেভাবেই হোক সোজা পথে আনতে হবে। কি পেয়েছে? আমি কি মানুষ না? আমারও একটা মন আছে। সেই মনটাতে খুব কষ্ট হয় যখন আমার সাথে উনি খারাপ বিহেভ করেন। কিছুক্ষণ পর মীরা গরম গরম পরোটা আর আলু ভাজি নিয়ে ঘরে এসে দেখে সোহাগ বিছানার উপর গাদাগাদি কাপড় মেলে রেখেছে। মিস্টার, আমরা কি কোথাও যাচ্ছি? সোহাগ মির্জা। না মিস্টার। তাহলে এত কাপড় কেন বের করে রেখেছেন? মনে তো হচ্ছে আলমারির সব কাপড়ই এখানে। সোহাগ মির্জা। তোমার কথাগুলো শুনে আমার মনটা বদলে ফেললাম। ভেবে দেখলাম তোমাকে স্ত্রী হবার একটা সুযোগ দেওয়া যেতে পারে। সুযোগটা নিতে রাজি থাকলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করলেই তুমি আমার স্ত্রী হবার সম্পূর্ণ সম্মান ও মর্যাদা পাবে। হতে পারবে আমার যোগ্য অর্ধাঙ্গিনী। আর মনে রেখো, আমার পরীক্ষায় উত্তীর্ণ না হলে আজ কিন্তু পুরো বাড়িতে ঝাড়ু পোছা লাগিয়ে মেজে পরিষ্কার করতে হবে। বাড়ির একটা কোণাও বাদ দিতে পারবে না। কয়েকটা কাপড় মীরার হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে যাও। 30 মিনিট সময় আছে তোমার কাছে। ওয়াশিং মেশিন ছাড়াই সব পরিষ্কার করবে। তারপর আয়রন করে ঠিক যেভাবে আগে আলমারিতে সাজানো ছিল সেভাবেই গুছিয়ে রাখবে। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। মিস্টার একটু মুচকি হেসে এমন ফালতু আইডিয়া কোথা থেকে বের করেন বলেন তো? আমাকে কি আপনার বোকা মনে হয়? পুরো কাপড়ের দোকান সামনে রেখে বলছেন 30 মিনিটে দিয়ে আয়রন করে দিতে। আর শুনুন, আমি আপনার খেলনা পুতুল নই। কোনো পরীক্ষায় আমি দিতে পারবো না। আপনার এসব ছেলে
মানুষই এবার বন্ধ করুন। আর একটা ভুলে যাবেন না, আমাকে বিয়ের প্রস্তাবটা আপনি দিয়েছিলেন। আমি আপনার যোগ্য নাকি অযোগ্য সেটা তো আপনার বিয়ের আগেই ভাবা উচিত ছিল। মীরা বিছানা থেকে একটি শাড়ি আর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর সোহাগ ধোয়া হয়ে পড়ে থাকে। বিছানার উপর বসে পড়ে পা ঝুলিয়ে দিয়ে ভাবে আর কি উপায়ে মীরাকে শাস্তি দেবে। খাবার টেবিলে বসে আছে রাইসা, সকিনা। খায়া লও মেম সাপ। রাইসা, না খালা, যতক্ষণ না ভাইয়া আসছে আমি কিছুই খাবো না। সকিনা, এইটা কোনো কথা হইল? সাহেব যদি রাতে না আহে তাইলে কি না খায়াই থাকবা? রাইসা, খালা, তুমি আর কথা বলো না তো। দেখছোই তো সেই কখন থেকে পেটের ভিতরে ইঁদুরে দৌড়াদৌড়ি করছে। সকিনা, হেল লাইগাই তো কইতেছি, খায়া লও। সাহেব না যদি কখন আইব আর তোমারে আমি খাওয়াই নাই দেখা আমারেই কথা শুনাইব। রাইসা, প্লিজ খালা আর জোর করো না। ভাইয়া হয়তো খুব বিজি আছে, দেখি না আর একটু অপেক্ষা করে। সোহাগ মির্জা, আর অপেক্ষা করা লাগবে না, আমি এসে গেছি। রাইসা উঠে গিয়ে সোহাগের সামনে এসে দাঁড়ায়। এত রাত করে কেন আসছো ভাইয়া? জানো না আমি না খেয়ে বসে থাকি? সোহাগ কান ধরে বলে, সরি সুটকি, আসলে সারাদিন খুব বিজি ছিলাম, আজ তো লাঞ্চটাও করার সময় পাইনি। রাইসা, আচ্ছা হয়েছে, এখন চলো ডিনার করবে। সোহাগ মির্জা, চলো। মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আই লাভ ইউ জানু, আই লাভ ইউ টু উম্মা। মীরা দরজার কাছে দাঁড়িয়ে কান পেতে হেলান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করছে আর বারবার নাক মুছছে। বিড়বিড় করে বলছে, বেটা বেঈমান, খাবিস লুচ্চা শামুক, তোকে আমি দেখে নেব, এবার আসিস আমার কাছে। ভালোবাসা দাও না সোনা, ভালোবাসা দাও, ফাটা বাঁশ ধরাইয়া দেব হাতে। আমার জীবন ধারে তেনা তেনা কইরা এখন অন্য মেয়ে নিয়ে ফুর্তি। তোরে তো আমি। সোহাগ দরজাটা খুলতেই মীরা পড়ে যাবে। সোহাগ অমনি মীরার হাতটা ধরে বসে, মীরাকে নিজের খুব কাছে টেনে নেয়। তারপর মীরার কোমরটি খুব শক্ত করে চেপে ধরে। সোহাগ মির্জা, এতক্ষণই তো পড়ে যাচ্ছিলে, একটু সাবধানে থাকতে পারো না? মেয়েটিকে চোখের ইশারার চলে যেতে বলে। মীরা, সরু তো আপনি একটা খারাপ লোক, আপনার সাথে কোনো কথা নেই। সোহাগ মির্জা, কেন? আমি আবার কি করলাম? মীরা, সেটা আপনি খুব ভালো করেই জানেন। সোহাগ মির্জা, কি জানি আমি? মীরা, উফ, আপনি আসলে একটা বজ্জাত। সোহাগ মির্জা, ওই বজ্জাতের কি করেছি আমি? মীরা, কি করেছেন আবার বলছেন? সি সি সি। মীরা সিসি করতে মুখটা ঘুরিয়ে নেয় সোহাগের থেকে। সোহাগ মির্জা, তোমার এর লিস্ট এত লম্বা যে আমি বুঝতে উঠতে পারছি না কি করেছি, যদি একটু বুঝিয়ে না বলো। সোহাগ আর কিছু বলার আগেই মীরা সোহাগের গালে একটা কিস বসিয়ে দেয়। উম্মা, মিস্টার, এই করছিলেন ওই মেয়েটার সাথে? মুখটা মলিন করে বলে। সোহাগ একটু মুচকি হেসে, তাই বুঝি? তো আমি যাই করি কিনা কেন তাতে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। তাছাড়াও আমি তো সালমান খান নই যে যুগ যুগ মেয়েরা আমার অপেক্ষায় বসে থাকবে। একবারও মাথার চুল পাকতে শুরু করলে সুন্দরী মেয়েরা আমায় আঙ্কেল বলে ডাকবে, তুমি বোঝা না? মীরা মুখ টিপে হাসতে শুরু করে।
সত্যি আপনার মাথাতে কিছু কিছু চুল পেকে গেছে। এখন তো সব মেয়েরাই আপনাকে আঙ্কেল বলবে। এই তো দেখুন না, এখানে একটা, এখানেও আছে, এখানেও, আর এখানে। সোহাগের চুলের এখানে ওখানে আঙুলের ইশারায় দেখায় মীরা। সোহাগ কিছু না বলেই মীরার কোমরটা ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার পাকা চুলগুলো খুঁজতে থাকে। মীরা সোহাগের পিছন পিছন এসে ওয়াশরুমের দরজাটা একটু আলগা করে ব্যাপারটা দেখে মুখ টিপে হাসে। তখন সোহাগ আয়নার ভিতরে মীরাকে দেখতে পেয়ে, সোহাগ মির্জা, এই মীরা কোথায়? পাকা চুল, একটা পাকা চুলও তো খুঁজে পাচ্ছি না। মীরা ওয়াশরুমের ভিতর চলে আসে। মিস্টার, আরে স্যার, আপনি সত্যি একটা বোকা, আপনার মাথায় পাকা চুল। মীরা আর কিছু বলতে যাবে তার আগেই সোহাগ পানি ছেড়ে দেয়। আস্তে আস্তে মীরার সারা শরীর ভিজে যায়। ভিজে গিয়ে মীরা কুঁকড়ে থাকে, থরথর করে দাঁতগুলো কাঁপে। একই তো, কলকলে শীতের দিন, তার ওপর সকাল সকাল ভেজা শরীর, প্রচণ্ড ঠান্ডা। কাল থেকেই ধোঁয়া বের হচ্ছে। কেমন লাগে এই সময়ে? মীরা রেগে চলে যায়। পরপর 3 দিন অফিসে আসে না। সোহাগ অনেক চেষ্টা করে মীরার মান ভাঙানোর, যার জন্য একটার পর একটা সারপ্রাইজ প্ল্যান করতে থাকে মীরার জন্য। আর মীরারও সারপ্রাইজ পেতে ভালো লাগে, তাই সোহাগের উপর রেগে থাকার নাটক করে যায়। তারপর যখন এক ঝড় বৃষ্টির রাতের মীরার বাড়ির সামনে দাঁড়িয়ে কলকলে শীতে সোহাগ ভিজছিল, তখন গিয়ে মীরা বলে রেগে থাকার নাটক করেছে। সোহাগ মির্জা, অতীতের ছোট ছোট সুখের মুহূর্তগুলো কেন খুব দ্রুত গতিতে চলে যায়? কেন সেই মুহূর্তগুলোকে আটকে রাখা যায় না? বিছানায় পা ঝুলিয়ে দিয়ে বসে বসে মীরাকে শাস্তি দেওয়ার উপায় খুঁজতে গিয়ে মীরার সাথে কাটানোর সুখের মুহূর্তগুলি মনে পড়ে যায় সোহাগের। বুকের ভেতরটায় এক কিঞ্চিনে ব্যথা হয়। মীরাকে কল লিস্ট দিলে, কিন্তু মীরা যে অপরাধী, ওর ভাই যে অপরাধী, ছোটবেলা হিংসতভাবে চোখের সামনে বাবা মাকে হত্যা হতে দেখেও কিছু করতে পারেনি সোহাগ। তারপর থেকে বোনই তো সোহাগের সবটা জুড়ে। খুব বেশি দিন না হলেও সোহাগের জীবনে মীরার আগমন হওয়াতে ভিতর থেকে মীরার অস্তিত্বের জানান দেয়া অস্বীকার করা যায় না। সোহাগ যেদিন মীরাকে প্রথম দেখেছিল, সেদিন থেকেই মীরাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আর আজ এত কাছে পেয়েও পারছে না আপন করে নিতে। এটাই হয়তো বিধির বিধান। হঠাৎ সোহাগের সেলফোনটাও বেজে ওঠে। তাকে দেখে হসপিটাল থেকে ডাক্তার শিহাব কল করেছে। কলটা রিসিভ করার পর সোহাগের চোখে মুখে এক উজ্জ্বল রেখা ফুটে উঠেছে। সোহাগ মির্জা, কি বললেন ডাক্তার? আমার বোনের জ্ঞান ফিরেছে? কথা বলতে পারছে? আমি এতক্ষণই আসছি। অনেক আনন্দ আর উল্লাস নিয়ে হসপিটালের উদ্দেশ্য রওনা হয় সোহাগ মির্জা। আর এদিকে মীরা ওয়াশরুম থেকে বের হয়ে সোহাগকে খোঁজে। মিস্টার গেল কোথায়? মানুষটা বলে তো ছিল আজ সারাদিন বাড়িতে থাকবে। আসলে এই লোকটা শুধরাবে না কখনো। পরনারীর নেশায় আসক্ত হয়ে গেছে, যার জন্য বাড়িতে মন বসে না। আজ আসুন আপনি কোনো মেয়েকে সাথে নিয়ে, যদি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের না করেছি, তাহলে আমিও আপনার স্ত্রী নই।